ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় কণাগোষ্ঠীর গতি ও দৃঢ় বস্তু, ক্লাস 11-এর ইউনিট 5 থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা। এটি পার্ট 2। এই পার্টে মূলত বলের ভ্রামক এবং সাম্যাবস্থা এই টপিক দুটির উপর এমসিকিউ আলোচনা করা হবে। তাহলে এই পার্টের প্রথম কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 1, একটি ঘনকাকৃতি বস্তুর বাহুগুলি যথাক্রমে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার কিভাবে রাখলে উহা সবচেয়ে সুস্থির সাম্যে থাকবে। তাহলে 5, 7, 9 কীভাবে রাখলে, তার মধ্যে প্রথম 1 নম্বর অপশনে দেওয়া আছে, দেখো 5 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার দিকের তলকে ভূমি করে যদি রাখা হয় এরকম 5 সেন্টিমিটার, এদিকটা 5 আর এদিকটা 7, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল দেখো 9 সেন্টিমিটার যেদিকটা সেদিকটা হাইট হয়ে গেল, অর্থাৎ ভরকেন্দ্রটা মাটি থেকে অনেক উঁচুতে রইল। ভরকেন্দ্র যত উঁচুতে তত ওটা অস্থির সাম্যে থাকবে। তাহলে এই প্রশ্নটার উত্তরে এই অপশনটা আসছে না উত্তরে। নেক্সট বি দাগে আছে, দেখো 7 সেন্টিমিটার ইন্টু 9 সেন্টিমিটার, এই ক্ষেত্রফল যে দিকটার সেই দিকটাকে ভূমি করে রাখা যদি হয়, 7 সেন্টিমিটার ইন্টু 9 সেন্টিমিটার, এই দিকটা 7 আর এই দিকটা 9, তাহলে হাইটটা হলো 5 মানে ভরকেন্দ্রের উচ্চতা হবে 2.5 সেন্টিমিটার। ভরকেন্দ্রের উচ্চতা এখানে হবে 2.5 সেন্টিমিটার। তাহলে এটা খেয়াল রাখলাম, এটা 2.5 সেন্টিমিটার ভরকেন্দ্রের উচ্চতা, আর এখানে যেটা হয়েছিল সেটা 4.5, 9 সেন্টিমিটার মোট হাইট, তাহলে ভরকেন্দ্রের উচ্চতা হবে 4.5 সেন্টিমিটার। আরও একটা আছে সি দাগে, 9 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার এই দিকটাকে ভূমি করবে, তার মানে এক কথা হলো কি 7 সেন্টিমিটারের দিকটাকে উচ্চতা করেছে, তাহলে ভরকেন্দ্রের উচ্চতা এখানে হবে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে এগুলির মধ্যে দেখো সবচেয়ে কম ভরকেন্দ্রের উচ্চতা সবচেয়ে কম আছে এই বি অপশনটাতে। ভরকেন্দ্রের উচ্চতা যেখানে সবচেয়ে কম সেখানে সুস্থির সাম্যে থাকবে। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। সবসময় দেখব ভরকেন্দ্র যেখানেতে ভূমির কাছাকাছি থাকবে সেই পজিশনটা সুস্থির সাম্যে থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোনো বস্তু সংস্থার ভরকেন্দ্রের সাপেক্ষে ভরের ভ্রামক কত? ভরের ভ্রামক মানে জানি, ভর ভ্রামক মানে হলো এমআর, এম ইন্টু আর, অর্থাৎ কোনো অক্ষ থেকে বস্তুর ভরকেন্দ্রের দূরত্ব এটা হলো আর বস্তুটার ভর এম, তাহলে এই অক্ষটির সাপেক্ষে ভর ভ্রামক হবে এম ইন্টু আর। ওকে, এবার যদি আমাদের এখানে বলেছে যে কোনো বস্তু সংস্থার ভরকেন্দ্রের সাপেক্ষে ভরের ভ্রামক কত, ভরকেন্দ্রের সাপেক্ষে মানে বস্তুটার ভরকেন্দ্র, ওই অক্ষটা যেটা ঘূর্ণন অক্ষ সেটা হলো বস্তুটার ভরকেন্দ্রগামী। তাহলে আমাদের এক্ষেত্রে এই আর এর ভ্যালুটা কত হবে? এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা 0 হবে, কেননা এই অক্ষটি সাপেক্ষে এই অক্ষটি হতে ভরকেন্দ্রের দূরত্ব 0। তাহলে এবারে ভর ভ্রামক বেরিয়ে গেল, দেখো এম ইন্টু জিরো মানে 0, তাহলে এক্ষেত্রে ভর ভ্রামক 0, অ্যান্সার হলো বি। আর অন্য কোনো উত্তর আসছে না। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 3, বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করতে পারে কে? বিশুদ্ধ ঘূর্ণন মানে কেবল ঘূর্ণন হবে, চলন হবে না। যদি এরকম হয় একটি বস্তু, সেই বস্তুটিতে একটি বল যদি ক্রিয়া করে, তাহলে এরকম একদম মাঝখানে ভরকেন্দ্রে যদি বলটা ক্রিয়া করলে পুরো শুধু বিশুদ্ধ চলন হতো। আচ্ছা, এবারে ভরকেন্দ্র থেকে একটু পাশে বা আরও পাশে যদি বল ক্রিয়া করে, তাহলে সামনের দিকে আগাবেও আবার ঘুরবেও, অর্থাৎ ঘূর্ণন এবং চলন দুটি গতিই থাকবে। কিন্তু যদি এরকম হয় একদম বিপরীতমুখী সমান্তরাল
দুটি ভিন্ন রেখায় ক্রিয়াশীল বল যদি ক্রিয়া করে, ওকে, তাহলে এরা এরা কী করবে না বস্তুটাকে কেবলই ঘোরাবে। এক্ষেত্রে নিট বল এদিকটা যদি এফ হয় এদিকটা যদি এফ হয় তাহলে এটাকে মাইনাস এফ বলতে হয়। নিট বল কিন্তু এখানেতে এফ মাইনাস এফ ইকাল টু 0, অর্থাৎ নিট বল শূন্য কিন্তু টর্ক ক্রিয়া করে, টর্ক। তাহলে নিট বল শূন্য বলে এটার সামনের দিকে অগ্রসর হবে না, মানে এর রৈখিক গতি থাকবে না, কেবল তাহলে বৃত্তীয় গতি থাকবে বা আবর্ত গতি থাকবে, মানে ঘূর্ণন সৃষ্টি করতে পারবে। তাহলে বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করতে পারে কে? আমরা উত্তর করব টর্ক। শুধু বল বললে হবে না, বল টর্ক উভয় তাও নয়, ভরবেগ বলা যাবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার পেলাম আমরা এ, টর্ক। নেক্সট কোশ্চেন নম্বর 4। একটি বল এফ ভেক্টর ইকাল টু 4i প্লাস 4i মাইনাস জে প্লাস 2k নিউটন একটি বস্তুর উপর এ কোঅর্ডিনেট দিয়েছে 2,0,1 বিন্দুতে ক্রিয়া করলে মূল বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করো। এখানে দূরত্বের একক হলো মিটার। তাহলে আমরা দূরত্ব ভেক্টর যেটা পাবো, বস্তুর উপরে ধরো মূলবিন্দু থেকে এই বিন্দু হতে মনে করো বলটা ক্রিয়া করছে, ওকে, তাহলে দূরত্ব ভেক্টর পেয়ে যাব। দূরত্ব ভেক্টর আর ভেক্টর ইকাল টু পাবো 2i ক্যাপ প্লাস এটা তো 0 হলো প্লাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস 0 প্লাস কে ক্যাপ। এই বিন্দু থেকে বল ক্রিয়া করছে, বলটা ভেক্টর হিসেবে দিয়ে দেওয়া হয়ে গেছে, যা ভ্যালুটা রয়েছে দেখে নেবে। এবার আমাদের এখানে সূত্র যেটা কাজে লাগাতে হবে সেটা হলো টর্ক বের করার জন্য বের করতে হবে আর ক্রস এফ করলে টর্কের ভ্যালুটা বেরোবে, আর সেরকম করেই ভেক্টর হিসেবে দেওয়া আছে। তাহলে আমাদেরকে আর ক্রস এফ করতে হবে, ক্রস গুণফল নির্ণয় করতে হবে। ক্রস গুণফল নির্ণয় করতে গেলে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ নেবে। আচ্ছা, আর ক্রস এফ মানে হচ্ছে 201 আর এটা দেখো 412 -1 আছে অবশ্যই, খেয়াল করবে 4 -1 2। তাহলে টর্ক বের হচ্ছে এখানে দেখো আই ক্যাপ ইন্টু এটা তো 0 হয়ে গেল, এটা -1 মানে +1 হয়ে গেল, এটা +1 হলো মাইনাস জে ক্যাপ ইন্টু দেখো 2 দুগুণ 4 -4 হয়ে গেল। আচ্ছা, প্লাস কে ক্যাপ ইন্টু দেখো 2 ইন্টু -1 তার মানে -2 হলো, আর এটা 400 হয়ে গেল, তার মানে এটাই রেজাল্ট হয়ে গেল। তাহলে আই ক্যাপ -2 কে ক্যাপ, এটা তো 0 হয়ে গেছে, আই ক্যাপ -2 কে ক্যাপ কোথায় আছে দেখো, আই ক্যাপ -2 কে ক্যাপ নিউটন পার মিটার, সবগুলিতেই নিউটন পার মিটার আছে, অতএব আর সমস্যা নেই। শুধু দেখো এইটা উত্তরে আসছে, অপশন ডিটা উত্তরে আসছে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন নম্বর 5। একটি ভি আকারের গাত্রদেশ পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, ওকে, এটা 60 ডিগ্রি করে আনত বলে দিয়েছে, 60 ডিগ্রি। এটির মধ্যে 100 গ্রাম ভরের একটি গোলক রাখলে গোলকটি পাত্রের 2 পার্শ্বতলে কত গ্রাম ওয়েট বল প্রয়োগ করবে? তাহলে এটা 60 ডিগ্রি। এবার ধরে নিচ্ছি এই গাত্রদেশে বল প্রয়োগ করবে, যে বলটা প্রয়োগ করবে তার প্রতিক্রিয়া বল পাবো R1। এই গাত্রদেশে যে বল প্রয়োগ করবে সেটার প্রতিক্রিয়া বল যেটা পাবো সেটা হলো R2। আর একটা কাজ করে নিই, একদম বস্তুর ওজন mg, এটাকেও লিখে নিই, বস্তুর ওজন mg বা W লিখে নিতে পারি, W। তাহলে এখন দেখো এটা যেহেতু 60 ডিগ্রি কোণে আছে, R1 আর R2 মান সমান হবে, R1 আর R2 মান সমান হবে, দুদিকে সমান প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে, তাই না?
সমান প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে, সেই হিসাবে দেখে উত্তর দিয়ে দিতে পারবো যে 100 গ্রাম ওয়েট 100 গ্রাম ওয়েট দুটোতেই সমান প্রতিক্রিয়া বল যেখানে আছে। কিন্তু এটা যদি কেউ না করতে চাও, এটা এটা খুব কমই মিলবে, তার জন্য মূল প্রসেসটাও দেখে রাখা দরকার। সেটা করতে গেলে তখন আমাকে কি করতে হবে না, এখানে 3টে বল, এই 3টে বলের জন্য ল্যামির উপপাদ্যটা কাজে লাগিয়ে নিতে হবে। ল্যামির উপপাদ্য এখানে দেখবে R1 R2 এই কোণটাও দেখো 120 ডিগ্রি হবে, এই কোণটা 120 ডিগ্রি হবে, এই কোণটা 120 ডিগ্রি হবে। যে কোনো দুটো বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটা খেয়াল করে দেখে নাও। তার মানে আমরা ল্যামির উপপাদ্য নিতে পারি R1 বাই সাইন 120 ইকাল টু R2 বাই সেরকম ওই সাইন 120 ডিগ্রি ইকাল টু W বাই সাইন 120 ডিগ্রি। তার মানে দেখো R1 ইকাল টু R2 ইকাল টু W বলতে আছে 100 গ্রাম ওয়েট, তার মানে R1 ইকাল টু R2 ইকাল টু 100 গ্রাম ওয়েট। তাহলে আমাদের এখানে অপশন এলো সি, অ্যান্সার লিখলাম সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 8 মিটার দীর্ঘ একটি দড়ির এক প্রান্তে একটি টেলিফোন পোস্টের কিছু উপরে যুক্ত করে অপর প্রান্তে 100 নিউটন বল প্রয়োগ করে টানা হচ্ছে। বল প্রয়োগে টানা হচ্ছে, দড়িটিকে কোথায় যুক্ত করলে পোস্টটি উল্টে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে? এইটার দেখো এগুলো সব মিটার এককেই, নিশ্চয়ই মিটার এককে দেওয়া উচিত ছিল, সবগুলি মিটার এককে। এখানে যেটা বলতে চাইছি যে এই কোশ্চেনের অপশনটা এমন করেছে যে ডিটা উত্তর হবে দেখে বলে দেওয়া যাচ্ছে। ডিটা উত্তর হবে দেখে বলা যাচ্ছে। কেন না, এমন দীর্ঘ দড়িটা 8 মিটার দীর্ঘ দড়ি, সেটা দিয়ে যদি আমি 8√2 উপরে বাঁধতে চাই তো সেটা ওটা দিয়ে বল প্রয়োগ করা যাবে না। আর এই 8√2 মানে বেশি অনেক 8-এর থেকে। আবার এই 100/√2 100√2 এগুলো তো অ্যাবসার্ড একটা করে মানে অপশন দেওয়া আছে। তাহলে এখানে 8/√2 এই অপশনটা দেখো মানে এদের মধ্যে রিলায়েবল, 8/√2। প্রথম কথা গেল এইটা, ডি অপশনটাকে খুঁজে বার করা যায়। তাছাড়াও এই ধরনের অঙ্ক অন্য ডাটা দিয়েও যদি দেয়, তাহলেও আমরা এইচের ভ্যালুটা কত উচ্চতাতে মানে বাঁধবো, দড়িটাকে বেঁধে আর টান দিলে পোস্টটা উল্টে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এখানেতে যে টর্কটা ক্রিয়া করবে বা বলের ভ্রামকটা ক্রিয়া করবে, সেই বলের ভ্রামকটা ম্যাক্সিমাম হবে, সেটা একদম তোমরা মুখস্থ রেখে দিতে পারো L/√2 কম্পিটিশনের জন্যে, জাস্ট ফর কম্পিটিশান। কিন্তু এইচএসেও তুমি লিখতে পারো, এইচএসেও যদি মনে রেখে দিতে পারো তো অপশনটা MCQ করে নিতে পারবে। L/√2 মানে হচ্ছে 8/√2, তাহলে উত্তরটা 8/√2 আসছে, ঠিকই বটে, ডিটা উত্তর আসছে। এবার যদি ভাবো যে এটা কী করে করবো, এই L/√2 এলো কী করে, তাহলে একটু দেখে নিতে পারি। অপশনে একদম রেডি, কিন্তু অ্যান্সার ডি এটা রেডি, এতে কোনো গোলমাল নেই। এবার যদি আমরা একটু খেয়াল করি যে কী করে এই L/√2 H= এলো, সেটা আবার দেখে নেব। তাহলে এখানেতে বল প্রয়োগ করা হবে যে দড়িটা দিয়ে, সেটা দেখি। বল প্রয়োগ করা হবে, F বল প্রয়োগ করা হবে। এটা দীর্ঘ 8 মিটার, L= 8 মিটার দীর্ঘ। আচ্ছা, এটাকে F দিচ্ছি, এটা E দিয়ে দিচ্ছি, আর এটা C দিচ্ছি। ABC দিলেও হতো। তাহলে আমরা পোস্টটাকে তখন ধরে নেব AB। আচ্ছা, এবারে যে দড়িটা দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে, যেখানে বাঁধা হলো সেই বিন্দুটার নাম দিই C, এর মধ্যবিন্দুটা দিতে হবে D, তাহলে এখানটা পড়ে যাচ্ছে E। এবার AD দূরত্ব যেটা AD, এটা একটু খেয়াল করে নিতে হবে। এই কোণটাকে আমরা থিটা বলে ধরে নেব, এই কোণটাকে থিটা বলে ধরে নেব। দেখো টর্ক ইকাল টু বল ইন্টু লম্ব দূরত্ব, মানে F ইন্টু AD। তার জন্য AD মধ্যবিন্দুটাকে নিতে হলো। এখন F ইন্টু AD মানে বসাতে পারবে AE সাইন থিটা। AD মানে হলো দেখো AE সাইন থিটা, এটা লম্ব,
এটাকে অতিভুজ করে দেখে নাও, এই সাইন থিটা এসে গেল এডি মানে। আর একটা কথা, এই বাই সি বা ইসি করছি, ইসি ইকুয়াল টু কত লিখতে পারি? এটা হলো ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা আবার। তাহলে এইর জায়গাতে লিখছি দেখো এফ ইন্টু ইসি সাইন থিটা, আর এখানে কস থিটাটা ছিল, এই সাইন থিটা আর এই কস থিটা, মানে সাইন থিটা কস থিটা পরপর লিখছি। তাহলে এখান থেকে লিখছি দেখো এফ ইন্টু এল। ইসি মানে কি? ইসি মানে পুরো দৈর্ঘ্যটা এল, ওর জন্য ইসিতে আনতে হলো, ওই দৈর্ঘ্যটা দিয়েছে ফিক্সড। এটা বাই এখন 2 করলাম, তাহলে ওখানটাতে থাকবে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এফ এল বাই 2 ইন্টু সাইন 2 থিটা টাও ইকাল টু। এবার বলো তাহলে টাওয়ের মান ম্যাক্সিমাম হবে কখন? এটা তো একদম একটা ধ্রুবক সংখ্যা। টাওয়ের মান ম্যাক্সিমাম হবে কখন? যখন সাইন 2 থিটাটা ম্যাক্সিমাম। তাহলে টাও ম্যাক্সিমাম হবে যখন সাইন 2 থিটা ইকাল টু 1, কেননা সাইন 2 থিটা ম্যাক্সিমাম মান 1। তাহলে এখান থেকে থিটা ইকাল টু 45 ডিগ্রি বের হয়ে গেল। অর্থাৎ 45 ডিগ্রিতে যদি টানি তাহলে ওই টর্কের মানটা সবচেয়ে বেশি হবে বা বলের ভ্রমকটা বেশি হবে সবচেয়ে, এবং পোস্টটি উল্টে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে। তাহলে এবার এইটা দেখো এসি, এটা এল দেওয়া আছে, আমাকে এসিটা চাই তো, তাহলে এসি বাই এল অর্থাৎ এইচ বাই এল যদি বসাই, এখন এইচ বাই এল ইকুয়াল টু তাহলে পাচ্ছি সাইন থিটা বা সাইন 45, তাহলে এইচ বাই এল ইকুয়াল টু সাইন 45 মানে 1/√2, এটা এইচ বাই এল হবে। তাহলে এইচ ইকুয়াল টু হবে L/√2, যেটা বলছিলাম। এই সূত্রটি মুখস্থ রাখলে যে কোনো এরকম কত লম্বা দড়ি বাঁধা হলো, এটা 8 মিটারের পরিবর্তে কখনো 16 মিটার বলতে পারে, কখনো 10 মিটার বলতে পারে, যাই বলুক, আমরা তাহলে সেই ডাটাটাকে বসিয়ে সেটা √2 করে দেবো, করে দিলেই হয়ে গেল। বল কত প্রয়োগ করা হলো ওটা অনুযায়ী এইচের মানটা ঠিক হয় না, কোন বিন্দুতে মাপা হলো সেই অনুযায়ী এইচের মানটা ঠিক হয়। তাহলে সেই অনুযায়ী আমরা এমনি যে কোনো এমসিকিউ কোশ্চেনের উত্তর করতে পারবো। যাই হোক, এবার পরে কোশ্চেনে যাই। উত্তর তো এটার বেরিয়েছিল, কোশ্চেন নাম্বার কত বেরিয়েছিল? অ্যান্সার ডি বের হয়েছিল, তাহলে অ্যান্সার ডিতে দাগ দেবে। এবার আসি কোশ্চেন নাম্বার 7। একটি গাড়ির দুপাটি চাকার দূরত্ব 1.35 মিটার এবং ভূমি হতে তার ভারকেন্দ্রের উচ্চতা 45 সেন্টিমিটার। ভারকেন্দ্র 45 সেন্টিমিটার, তাহলে এই হাইটটা বলে দিয়েছে 45 সেন্টিমিটার। আচ্ছা, আর ভারকেন্দ্র থেকে দুপাটি চাকার মধ্যে দূরত্ব, তার মানে যে কোনো একটা দিক, এই দিকটা হচ্ছে 135/2 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে করে নিলাম। গাড়িটি 60 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নেবে, মানে আর ইকাল টু 60 মিটার। 60 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নেবে, তাহলে তার সর্বোচ্চ বেগ কত হবে, ভিটা কত হবে? তাহলে যদি গাড়িটি বাঁক নেয়, এইদিকেই ধরো বাঁক নেয়, তাহলে এইদিকে অপকেন্দ্র বল কাজ করবে, এইদিকে ওজন কাজ করবে। ওজনটা নিচের দিকে কাজ করবে, সেটা আমরা লিখে নিতে পারি ওজন ডব্লু বা এমজি, যা বলবো এমজি বলে নিই। ওজনটা এমজি কাজ করবে নিচের দিকে, অপকেন্দ্র বল mv²/r কাজ করবে অনুভূমিকভাবে। তাহলে আমরা যদি এই বিন্দুটার সাপেক্ষে এই দুটো বলের ভ্রমক নেই, দিয়ে সাম্যাবস্থা বিচার করি, তাহলে এই বলটার ভ্রমক আর এই বলটার ভ্রমককে অন্তত সমান হতে হবে। এখন এমজি বলটার ভ্রমক কত হবে? এমজি বলটার ভ্রমক মানে এমজি ইন্টু এখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ এইটা এমজি ইন্টু 135/2, আর mv²/r এই বলটার ভ্রমক কত হবে? mv²/r ইন্টু জি থেকে এই ভূমি পর্যন্ত, mv²/r ইন্টু জি থেকে এই ভূমি পর্যন্ত মানে 45 সেন্টিমিটার আছে। তাহলে এই দুটি বলের ভ্রমককে সমান হতে হবে, তবে যে
অন্ততপক্ষে এটি সমান হতে হবে, তবে যে ওটা সমতল বৃত্তপথে বাঁক নিতে পারবে, না হলে তো উল্টে যাবে যদি দুটো বলের ভ্রামকের কম বেশি হয়। তাহলে আমরা এখান থেকে এমটাকে ক্যান্সেল করতে পারছি। আচ্ছা, আরেকটা দেখো 45, এটা 3 টাইমস হচ্ছে 135, এমটা ক্যান্সেল করলাম, তাহলে ভি স্কোয়ার ইকাল টু পাচ্ছি 3RG/2, ভি ইকাল টু পাচ্ছি √3RG/2, √3RG/2। এটা সব মানগুলি বসিয়ে নাও, √3 × 60 × 9.8/2, তার মানে √90 × 9.8। এটা একটু ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে দেখলে এটা মোটামুটি 900-র কাছাকাছি আসছে। 900-র কাছাকাছি দেখো, এটা 10 যদি 10 ধরে নিই, তার মানে অ্যান্সারটা আমার 30-এর কাছাকাছি আসবে। 30-এর কাছাকাছি আসবে, তাহলে বিটা উত্তর হবে। তাও এখানে আমার নান অফ দিস দেওয়া আছে, মানে একটু ভাগ করে দেখে নিতেই হবে, কোনো মানে উপায় নেই। এটা ভাগ করে দেখো, এটাই আসবে, বিটা আসবে, অ্যান্সার বি আসবে। এখানে যদি নান অফ দিস না দিয়ে অন্য একটা কিছু দিত, তাহলে আমাদের আর এই রুটটা করে দেখার দরকার থাকতো না। একদম মোটামুটি 30-এর কাছাকাছি এটা একদম চোখ বুজে দিয়ে দিতে পারতাম। কিন্তু এই নান অফ দিস অপশনটা দিয়ে দেওয়ার জন্যে তাহলে আমাদেরকে একটু ওই রুটটা করে পর্যন্ত দেখে নিতে হবে। তো তবু দেখো, দেখলে এরকমই আসবে, বিটাই আসছে। এবার কোশ্চেন নাম্বার 8, 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ভারী চক্র 20 সেন্টিমিটার উচ্চতার একটি ধাপের গায়ে লাগিয়ে রাখা আছে। ভারী একটা চক্র 20 সেন্টিমিটার উচ্চতার ধাপের গায়ে লাগিয়ে রাখা আছে। এটা তাহলে এটা 40, আর এখান থেকে এইটা হচ্ছে 20 সেন্টিমিটার উঁচু ধাপের গায়ে লাগিয়ে রাখা আছে। এবার তাহলে ওর ওজনটা কাজ করবে নিচের দিকে, ওজনটা কাজ করবে তো নিচের দিকে। চক্রের কেন্দ্রবিন্দু দিয়ে একটি অনুভূমিক বল এফ প্রয়োগ করা হলো, অনুভূমিক বল এফ প্রয়োগ করা হলো। বলের নিম্নতম মান কত হলে চক্রটি বাধা অতিক্রম করতে পারবে? নিম্নতম মানে সবচেয়ে মিনিমাম কোন মানের জন্য চক্রটি বাধাটা অতিক্রম করতে পারে, মানে এইটা উঠে এই বাধাটার উপরে উঠে যেতে পারবে। তার মানে অন্ততপক্ষে এই এফ বলের ভ্রামকটাকে এমজি বলের ভ্রামকের থেকে বেশি হতে হবে। এফ বলের ভ্রামকটিকে এমজি বলের ভ্রামক থেকে বেশি হতে হবে। তাহলে এই বিন্দুটি সাপেক্ষে আমরা ভ্রামকটি নেব। এই বিন্দুটিকে যদি আমরা ও বিন্দু বলি, তাহলে ও বিন্দু সাপেক্ষে ভ্রামকটিকে নেব দেখো, এফ বলের ভ্রামকটা বের করতে গেলে এটা ছিল মোট 40, তার মধ্যে এইটুকু এই হাইটটা হচ্ছে 20, তার বাকি রইল পড়ে 20। ও বিন্দু সাপেক্ষে যদি বলের ভ্রামক নিই, এফ বলটার ভ্রামকটা আমরা ইজিলি বার করে নিতে পারছি, এফ ইন্টু 20। এবারে এমজি বলের ভ্রামকটা বার করতে গেলে আমাদেরকে এই ডিস্টেন্সটা বার করতে হবে। এই ডিস্টেন্সটা বের করব কি করে? না, এই ডিস্টেন্সটা বের করব কি করে? দেখো, এইটা হচ্ছে 40 সেন্টিমিটার, ওকে, আর এটা হলো 20 সেন্টিমিটার। তাহলে এইটা কত হবে? √40² মাইনাস 20², 40² মাইনাস 20², অর্থাৎ 1600 মাইনাস 400, তাহলে √1200। √1200 করলে তোমরা এখান থেকে পাবে, দেখো 20√3 আসছে, 20√3, 400 × 3, তাহলে 400টাকে বাইরে বার করে আনলাম, 20√3 হয়ে গেল। তাহলে এটা 20√3, তার মানে এমজির জন্য ভ্রামকটা হবে এমজি ইন্টু 20√3, এমজি ইন্টু 20√3। আমাদের কন্ডিশনটা ছিল যে এটা অতিক্রম করতে পারবে যদি এফ এর জন্য বলের ভ্রামক, এই বলটার জন্য বলের ভ্রামকটা এমজির জন্য বলের ভ্রামকের থেকে এর সমান বা এর থেকে বেশি হয়, মানে এফ
ইন্টু 20 গ্রেটার ইকাল টু mg ইন্টু 20√3। তাহলে 20 ক্যান্সেল হলো, তাহলে এফ গ্রেটার ইকাল টু দেখো mg মানে এখানে 20টা চলে গেছে, mg মানে 2 কেজি ওয়েট, mg মানে হলো 2 কেজি ওয়েট ইন্টু √3 পড়ে আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো এফ গ্রেটার ইকাল টু 2√3 কেজি ওয়েট, 2√3 কেজি ওয়েট, 2√3 কেজি ওয়েট ডি অপশনে আছে দেখো। তাহলে এখানে অ্যান্সার এলো ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 9। 12 মিটার লম্বা 36 কেজি ওজনের একটি সুষম দণ্ডের দুপ্রান্ত দুটি ধারকের উপর অনুভূমিকভাবে রাখা আছে। এই দণ্ডটির কোনো জায়গায় 54 কেজি ওজন রাখলে একটি ধারকের উপর প্রযুক্ত বল অন্য ধারকটির উপর প্রযুক্ত বলের ঠিক দ্বিগুণ হয়। প্রথম প্রান্ত হতে বিন্দুটির দূরত্ব কত? তাহলে 54 কেজি ওজন ধারকের উপরে যদি ধারকের কোনো একটা জায়গায় যদি রাখা হয়, তাহলে বলেছে যে এইদিকে যা মোট ওজন হবে, একদিকে যা ওজন হবে অন্য দিকটাতে ওজন হবে, একদিকটাতে অন্য দিকটা ডবল ওজন হবে। এটা ডবল করে দিই, 2W বলি। তাহলে এই দিকটায় 2W পড়বে, এই দিকটাতে W পড়বে। এখানে প্রতিক্রিয়া বল হিসাব করেও করা যেত, কিন্তু এমসিকিউ ছোট করে নিতে পারবো, একটু খেয়াল করলেই খুব ছোট করে করতে পারবো। কেননা দেখো দণ্ডটার ওজন হচ্ছে 36 আর মোট এই ওজনটা হচ্ছে 54 কেজি, তাহলে মোট 90 কেজি হচ্ছে। দেখো 90 কেজির মধ্যে এইদিকে 60 কেজি পড়লে আর এইদিকে 30 কেজি যদি ভাবি, তাহলে আমরা কোশ্চেনের উত্তরটা ঠিক করে দিতে পারছি। কেননা এটা 60, এই দিকটায় তার অর্ধেক, অর্থাৎ এই দিকটাতে যা আছে অন্য দিকটা ডবল আছে, দ্বিগুণ। 60-এর মধ্যে দেখো 36 কেজি যে দণ্ডটা, তার জন্য 18 কেজি বহন করতেই হবে। তার মানে 54 কেজির জন্য যে ভরটা এখানে পড়বে, 54 কেজির জন্য যে ভরটা পড়বে সেটা হচ্ছে 60 বিযুক্ত 18, 60 বিযুক্ত 18 মানে আসছে দেখো 42। এই 54 কেজির জন্য এই দিকটায় 42 কেজি দিতে হবে, আর 54 কেজির জন্য এই দিকটায় কত দিতে হবে তাহলে? কেননা দণ্ডটার জন্য 18 সমান সমান তো এর উপরে চাপ বলটা পড়বে, তাহলে 30 থেকে 18 বাদ দিলে থাকছে 12। আমরা যদি এই দূরত্বটাকে ধরে নিই আর এই দূরত্বটা ধরবো, তাহলে 12 মাইনাস আর, এইদিকে দূরত্বটা ধরবো 12 মাইনাস আর। আমরা তাহলে বলতে পারি দেখো 42 ইন্টু আর ইকাল টু এই দিকটা হচ্ছে 12 ইন্টু 12 মাইনাস আর। তাহলে 42 আর এখান থেকে 12 আর মাইনাসটা প্লাস হয়ে আসবে, মানে 54 আর ইকাল টু 12 12 144। তাহলে আর ইকাল টু 144/54। এটা দশমিক করে করা আছে, একবারে দেখো দশমিক করলে উত্তরটা আসছে 2.67 মিটার, 666 হয়ে আসছে। তাহলে অ্যান্সারটা ডি আসছে। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 10। ডব্লিউ ওজন বিশিষ্ট একটি মই তার এক প্রান্ত মসৃণ উলম্ব দেওয়ালে ঠেকিয়ে অন্য প্রান্ত অনুভূমিক মেঝেতে রেখে স্থির অবস্থায় আছে। তাহলে দেওয়ালের একটা মইকে ঠেসিয়ে রাখা আছে বলেছে, মইকে ঠেসিয়ে রাখা আছে। মইটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা মইটাকে এবি ধরে নিচ্ছি আর ভূমির সঙ্গে দেওয়ালের সংযোগস্থলটাকে সি ধরে নিচ্ছি। এবার এক্ষেত্রে যে বলগুলি ক্রিয়া করবে সেই বলগুলি আগে চাই, তারপরে ঘর্ষণ বল বের করব। বলগুলি বলতে একটা দেখো ওজন কাজ করবে, মইটার ওজন একদম তার মধ্যবিন্দুতে কাজ করবে, মধ্যবিন্দুতে মইটার ওজন কাজ করবে ডব্লু। এখানেতে ভূমিতে মইটার যে বল প্রয়োগ করছে তার জন্য প্রতিক্রিয়া বল একটা পাবো R1। আচ্ছা, এবারে মইটা দেখো পিছলে গেলে এই দিকে পিছলে তো বাইরের দিকে পিছলবে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে ভেতরের দিকে, ঘর্ষণ বল।
আর দেয়ালেতেও একটা বল প্রয়োগ করছে মইটা, তাহলে দেয়ালটাও তার জন্য একটা প্রতিক্রিয়া বল দেবে, যেটাকে ধরছি আমরা R2। দেয়ালটা মসৃণ বলেছে তাই, না হলে আবার দেখো এখানে বলেছে মসৃণ উলম্ব দেওয়ালে, তাহলে মসৃণ বলেছে তাই, না হলে আবার ঘর্ষণ বলটাও ধরতে হতো। এবার সাম্যাবস্থার শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো, দেখো এফ আর R2 এই দুটোর ভ্যালু সমান, মানে এফ প্লাস মাইনাস R2 ইকাল টু 0। এটা সাম্যাবস্থার শর্ত বলতে সামেশন অফ RX ইকাল টু 0 ওই কন্ডিশন অনুযায়ী বসালাম। আবার R1 আর W এটা দিয়ে দেখো R1 প্লাস মাইনাস W ইকাল টু 0, এটা হলো ওই সামেশন অফ RX ইকাল টু 0 এই কন্ডিশন অনুযায়ী ওই সূত্রটাকে পেলাম। এটা খুব একটা দরকার হবে বলে মনে হচ্ছে না, কিন্তু F ইকাল টু R2 এইটার দরকার হচ্ছে, দেখো এইটার দরকার হবে। তাহলে আমরা লিখে রাখি F ইকাল টু R2, মানে কোনোভাবে R2 এর মান বের করতে পারলেই F এর মানটা বেরিয়ে যাবে। সেটার জন্য আর একটা কাজ করতে হবে, বি বিন্দু সাপেক্ষে সব বলগুলির ভ্রামক নিতে হবে, দিয়ে সাম্যাবস্থার কথা বিচার করতে হবে। বি বিন্দু সাপেক্ষে সব বলগুলির ভ্রামক নিতে গেলে এফ এর জন্য ভ্রামক, R1 এর জন্য ভ্রামক 0 হয়ে গেল, রইল শুধু এর জন্য ভ্রামক, এর জন্য ভ্রামক। তাহলে ডব্লুর জন্য ভ্রামক কত লিখব, ডব্লু ইন্টু বিসি বাই 2। ভালো করে একটু এখানটা খেয়াল করো, ডব্লু ইন্টু বিসি বাই 2 কেন করলাম, কেননা এইটা যেটা আসবে এটা এরও মধ্যবিন্দুতে আসবে, এর মধ্যবিন্দু থেকে ওজনটা ক্রিয়া করছে মানে এরও মধ্যবিন্দুতে আসবে। তাহলে বি থেকে ওই বলের ওজনের ক্রিয়ারেখাটার লম্ব দূরত্ব কত, বি থেকে ওজনের ক্রিয়ারেখার লম্ব দূরত্বটা হচ্ছে বিসির অর্ধেক, বিসির অর্ধেক মানে বিসি বাই 2। এবারে প্লাস মাইনাস দিলাম কি এইটার জন্য, এবারে আমরা বলের ভ্রামকটা লিখব, R2 জন্য বলের ভ্রামকটা লিখব। তাহলে দেখো এর জন্য বলের ভ্রামক যেদিকে, এর জন্য বলের ভ্রামক সেদিকে নয়, তাই মাইনাসটাকে দিয়ে দিলাম। এবার লিখি R2 বলের ভ্রামক মানে R2 মানে বল ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে বি বিন্দু থেকে R2 এর লম্ব দূরত্ব কত হবে, দেখো বি বিন্দু থেকে R2 এর লম্ব দূরত্ব মানে তো এসি। তাহলে আমরা বি বিন্দু সাপেক্ষে সব বলগুলির বলের ভ্রামক নিলাম। প্রথমটার জন্য বেরিয়েছিল 0, মানে R1 এর জন্য ধরো 0। এফ ঘর্ষণ বল, এটাও তো বি বিন্দুগামী, তার মানে দূরত্ব নেই, বি বিন্দু থেকে এফ বলের দূরত্ব নেই, বি বিন্দু থেকে R1 বলের দূরত্ব নেই, তার জন্য ওদেরগুলো 0 বের হয়েছিল। বাকি ডব্লু বলের জন্য ভ্রামক এইটা, R2 বলের জন্য ভ্রামক এইটা, তাহলে সব বলগুলির জন্য ভ্রামকের সমষ্টি 0। এখান থেকে আমরা করছি R2 ইন্টু এসি ইকাল টু ডব্লু বাই 2 ইন্টু বিসি, অসুবিধা নেই দেখো। তাহলে R2 ইকাল টু ডব্লু বাই 2 ইন্টু বিসি বাই এসি, তাহলে ডব্লু বাই 2 ইন্টু বিসি বাই এসি, বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, বিসি বাই এসি ভূমি বাই লম্ব মানে কট 45 ডিগ্রি হয়ে গেল, কট 45 ডিগ্রি। তাহলে ডব্লু বাই 2 ইন্টু কট 45 মানে 1, ডব্লু বাই 2 হলো R2 মান ডব্লু বাই 2। দেখো এখানে R2 মানে এফ আছে, R2 মানে এফ, তাহলে এখান থেকে লিখে নিলাম, অতএব এফ ইকাল টু ডব্লু বাই 2। তার মানে সীমাস্থ ঘর্ষণ বলের মানটা হবে ডব্লু বাই 2। ডব্লু বাই 2 অপশন আছে সিতে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর লিখতে হবে অপশন সি। তাহলে অ্যান্সার লিখলাম সি, ডব্লু বাই 2। তাহলে এখন এই পর্যন্তই থাক।